গ্রামের মানুষরা এখনো সেই রাতটার কথা বললে কাঁপতে থাকে। রাতটা ছিল অমাবস্যা, আকাশে চাঁদের কোনো চিহ্ন নেই, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে ছড়িয়েছিল, যেন বাতাসও শ্বাস নিতে ভয় পাচ্ছিল। ঠিক সেই রাতেই প্রথমবার কেউ শুনেছিল সেই ভয়ঙ্কর শব্দ। কেউ বলে সেটা মানুষের কান্না, কেউ বলে পশুর চিৎকার, আবার কেউ বলে সেটা মানুষের না, অন্য কিছুর, এমন কিছুর যার অস্তিত্বে বিশ্বাস করতে ভয় লাগে। সেই গ্রামের নাম ছিল চন্দ্রপুর। ছোট্ট একটা গ্রাম, চারদিকে ধান ক্ষেত আর মাঝখানে কয়েকটা কাঁচা রাস্তা। দিনের বেলা গ্রামটা ছিল খুবই সাধারণ, মানুষজন হাসি খুশি কাজকর্মে ব্যস্ত, কিন্তু রাত নামলেই গ্রামটা যেন অন্য এক জগতে ঢুকে যেত। এই গ্রামের এক কোণে থাকত স্বপন কবিরাজ। নামের মতোই সে নিজেকে গ্রামের সবচেয়ে বড় ওঝা বলে দাবি করত। গ্রামের লোকেরা তার কাছে নানা রোগ ব্যাধির চিকিৎসা নিতে যেত, আর সে নাকি তাবিজ কবজ, মন্ত্র আর গাছগাছড়া দিয়ে সব রোগ সারিয়ে দিত। কিন্তু কেউ জানত না তার এই চিকিৎসার আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। স্বপন কবিরাজ গোপনে কালো জাদু করত, আর সেই জাদুর জন্য সে ব্যবহার করত চালান জিন, এক ধরনের ভয়ঙ্কর জিন, যাদের দিয়ে সে মানুষের ক্ষতি করত, কারো সংসার ভাঙত, আবার কারো জীবন ধ্বংস করে দিত। কিন্তু এইসব কিছুই ছিল গোপন, কেউ প্রমাণ করতে পারত না। গ্রামে তখন নতুন একটা ঘটনা ঘটতে শুরু করলো। হঠাৎ করেই এক কিশোরী মেয়ে, নাম তার মিতালি, একদিন সকালে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সবাই ভাবল সাধারণ জ্বর বা কোনো রোগ, কিন্তু দিন যত যেতে লাগলো তার অবস্থা ততই খারাপ হতে লাগলো। তার চোখগুলো লাল হয়ে যেত, মাঝরাতে সে চিৎকার করে উঠত, আর মাঝে মাঝে এমনভাবে কথা বলতো যেন সে নিজে না, অন্য কেউ কথা বলছে তার ভেতর থেকে। তার মা বাবা ভয়ে পাগল হয়ে গেল। গ্রামের লোকেরা এসে দেখতে লাগলো, আর কেউ একজন ফিসফিস করে বলল, ওর ওপর ভূতের ছায়া পড়েছে। এই কথাটা ছড়িয়ে পড়তে সময় লাগলো না। সবাই ধরে নিল মিতালির ওপর কোনো অশুভ আত্মা ভর করেছে। কিন্তু কিছু মানুষ সন্দেহ করতে লাগলো, এটা কি সত্যিই ভূতের কাজ, নাকি এর পেছনে অন্য কিছু আছে। একদিন রাতে মিতালির অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে সে হঠাৎ করে উঠে বসে এমনভাবে হাসতে লাগলো যেন সে আর মানুষ নেই। তার সেই হাসি শুনে বাড়ির সবাই শিউরে উঠল। হঠাৎ সে নিজের গলা চেপে ধরল, যেন কেউ তাকে শ্বাসরোধ করছে। তখনই তার বাবা ছুটে গিয়ে তাকে ধরে রাখল, কিন্তু মিতালির শক্তি এত বেশি হয়ে গিয়েছিল যে তাকে সামলানো প্রায় অসম্ভব হয়ে উঠল। গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল স্বপন কবিরাজকে ডাকা হবে। পরদিন সকালে স্বপন কবিরাজ এলো, হাতে তার ঝোলা ভর্তি তাবিজ আর কিছু অদ্ভুত জিনিস। সে মিতালির দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এটা সাধারণ কিছু না, শক্তিশালী কিছু ধরেছে মেয়েটাকে। সবাই তার কথা বিশ্বাস করল। সে কিছু মন্ত্র পড়ল, ধোঁয়া তৈরি করল, আর শেষে বলল, আমি চেষ্টা করব, কিন্তু সময় লাগবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার চিকিৎসায় মিতালির অবস্থা আরো খারাপ হতে লাগলো। তার চোখে এক অদ্ভুত আগুন দেখা যেত, আর সে বারবার একটা কথাই বলতো, ওই লোকটা, ওই লোকটা। কিন্তু কে সেই লোক সেটা সে বলতে পারত না। কয়েকদিন পর গ্রামের এক বৃদ্ধ লোক নাম রহিম ফকির এই খবর শুনে গ্রামে আসে। সে বহু বছর ধরে সাধনা করে বেড়াচ্ছিল, আর মানুষ বলে তার মধ্যে অলৌকিক শক্তি আছে। সে মিতালির বাড়িতে গিয়ে তাকে দেখল, আর কয়েক মুহূর্তের মধ্যেই তার মুখের ভাব বদলে গেল। সে ধীরে ধীরে বলল, এটা ভূতের কাজ না, এটা চালান জিনের কাজ। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। স্বপন কবিরাজেরও মুখেও এক মুহূর্তের জন্য অস্বস্তির ছাপ দেখা গেল, কিন্তু সে দ্রুত সেটা লুকিয়ে ফেলল। রহিম ফকির বলল, কেউ এই মেয়ের ক্ষতি করার জন্য চালান জিন চালান করেছে, আর সেই জিন এখনো এখানে আছে। গ্রামের লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগলো। কেউ কেউ তখন স্বপন কবিরাজের দিকে সন্দেহের চোখে তাকালো, কিন্তু কেউ কিছু বলার সাহস পেল না। রহিম ফকির আবার বলল, এই জিনকে ফিরিয়ে দিতে হবে, না হলে মেয়েটা বাঁচবে না। তখন স্বপন কবিরাজ একটু হেসে বলল, এইসব গল্প বলে মানুষকে ভয় দেখাচ্ছেন আপনি? রহিম ফকির তার দিকে তাকিয়ে বলল, আমি ভয় দেখাচ্ছি না, সত্য বলছি, আর সত্যটা খুব শীঘ্রই বের হবে। সেই মুহূর্তে ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল, আর মিতালি হঠাৎ করে চিৎকার করে উঠল, সে আসছে, সে ফিরে আসছে। ঘরের সবাই থমকে গেল। বাইরে তখন আকাশ কালো হয়ে উঠেছে, আর দূরে কোথাও বজ্রপাতের আলো দেখা যাচ্ছে। রহিম ফকির ধীরে ধীরে বলল, আজ রাতেই সবকিছু ঠিক হবে,
অথবা সবকিছু শেষ হয়ে যাবে। সেই কথার পর সবাই বুঝতে পারল সামনে যে রাতটা আসছে সেটা শুধু একটা রাত না, এটা একটা যুদ্ধের রাত। আর সেই যুদ্ধ হবে মানুষের না, জিনের। এবং সেই যুদ্ধের শুরু হবে ঠিক অন্ধকার নামার সাথে সাথে। সন্ধ্যা নামার আগেই পুরো চন্দ্রপুর গ্রামে একটা অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। সূর্যটা ডুবে যাওয়ার সময় আকাশে এমন এক লালচে আভা দেখা যাচ্ছিল যেন কেউ দূরে কোথাও আগুন জ্বালিয়ে দিয়েছে। পাখিরা অস্বাভাবিকভাবে দ্রুত বাসায় ফিরছিল, আর কুকুরগুলো বারবার হাউমাউ করে ডাকছিল, যেন তারা এমন কিছু অনুভব করছে যা মানুষ বুঝতে পারছে না। মিতালির বাড়ির সামনে তখন ভিড় জমে গেছে, কিন্তু রহিম ফকির সবাইকে দূরে সরে যেতে বলল। সে জানতো আজ রাতে যা ঘটবে তা সাধারণ মানুষের দেখার মতো নয়। সে বাড়ির উঠোনে একটা জায়গা পরিষ্কার করে মাটিতে অদ্ভুত কিছু চিহ্ন আঁকতে শুরু করলো। সেই চিহ্নগুলো ছিল অচেনা, বৃত্তের মধ্যে আরেক বৃত্ত, তার চারপাশে কিছু অদ্ভুত প্রতীক। তারপর সে কিছু শুকনো লতা পাতা আর আগুন জ্বালিয়ে একটা ধোঁয়ার পরিবেশ তৈরি করলো। বাতাসে একটা কটু গন্ধ ছড়িয়ে পড়ল, যা নাকে গেলে মাথা ঝিমঝিম করে উঠছিল। মিতালি তখন ঘরের ভেতর শুয়েছিল, কিন্তু তার শরীর মাঝে মাঝে কাঁপছিল, যেন তার ভেতরে কেউ লড়াই করছে। হঠাৎ করে সে উঠে বসে দরজার দিকে তাকিয়ে বলল, সে আসছে, সে আমাকে নিতে আসছে। তার কণ্ঠটা ছিল কর্কশ, একদম অন্যরকম। তার মা কাঁদতে লাগলো, কিন্তু রহিম ফকির তাকে থামিয়ে দিল। সে ধীরে ধীরে বলল, ভয় পাবেন না, এখন ভয় দেখালে সব শেষ হয়ে যাবে। ঠিক তখনই উঠোনের অন্য পাশে দাঁড়িয়ে থাকা স্বপন কবিরাজ এগিয়ে এলো। তার চোখে আজ এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল। সে ঠান্ডা গলায় বলল, আপনি যা করছেন সেটা বিপজ্জনক, এই শক্তির সাথে খেলা করা উচিত না। রহিম ফকির তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আমি খেলা করছি না, আমি হিসেব মিটাতে এসেছি। স্বপন কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আপনি জানেন না আপনি কিসের সাথে লড়াই করতে যাচ্ছেন। রহিম ফকির উত্তর দিল, আমি জানি, আর আমি এটাও জানি এই জিনটা নিজের ইচ্ছায় আসেনি, কেউ তাকে পাঠিয়েছে। এই কথাটা শুনে চারপাশে একটা গুঞ্জন উঠল। স্বপন কবিরাজের মুখ শক্ত হয়ে গেল, সে আর কিছু না বলে পিছিয়ে দাঁড়ালো। রাত নামতে খুব বেশি সময় লাগলো না। আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে গেল, আর বাতাসে এক অদ্ভুত ভারী অনুভূতি তৈরি হলো। রহিম ফকির তার মন্ত্র পড়া শুরু করলো, তার কণ্ঠ ধীরে ধীরে জোরালো হতে লাগলো, আর সেই সাথে বাতাস যেন ঘুরে উঠতে লাগলো। উঠোনের মাঝখানে রাখা আগুন হঠাৎ করে তীব্র হয়ে উঠল, আর সেই আগুনের আলোয় চারপাশের ছায়াগুলো নড়াচড়া করতে লাগলো। হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া এসে সবকিছু কাঁপিয়ে দিল। মিতালি তখন হঠাৎ করে চিৎকার করে উঠল, এমন এক চিৎকার যা মানুষের না। তার শরীরটা বাঁকা হয়ে গেল, চোখগুলো পুরো সাদা হয়ে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু তার ভঙ্গি ছিল অস্বাভাবিক, যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। রহিম ফকির মাটিতে আঁকা বৃত্তের মধ্যে দাঁড়িয়ে বলল, যে শক্তি এখানে আছে তাকে আমি আদেশ দিচ্ছি, নিজেকে প্রকাশ কর। তার কথা শেষ হতেই বাতাসে এক অদ্ভুত গর্জন শোনা গেল, যেন দূর থেকে কেউ গলা ফাটিয়ে চিৎকার করছে। তারপর হঠাৎ করে উঠোনের এক কোণে কালো ধোঁয়ার মতো কিছু জমতে লাগলো। সেই ধোঁয়াটা ধীরে ধীরে একটা আকার নিতে লাগলো, একটা বিকৃত ভয়ঙ্কর আকৃতি। গ্রামের লোকেরা যারা দূরে দাঁড়িয়েছিল তারা চিৎকার করে উঠল। রহিম ফকির চিৎকার করে বলল, পিছিয়ে যাও, কেউ কাছে আসবে না। সেই ধোঁয়ার ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো, আমাকে কে ডেকেছে? কণ্ঠটা ছিল গভীর, কর্কশ, আর তাতে ছিল এক ধরনের ক্রোধ। রহিম ফকির বলল, আমি ডেকেছি, তুমি এখানে কেন এসেছো? সেই কণ্ঠ হাসল, একটা ভয়ঙ্কর শীতল হাসি। আমি এসেছি আদেশে, আমি এসেছি নিতে। মিতালি তখন হঠাৎ করে সামনে এগিয়ে এলো, আর তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, কিন্তু তার মুখে ছিল একটা অদ্ভুত হাসি। রহিম ফকির বুঝতে পারল সময় খুব কম। সে দ্রুত মন্ত্র পড়তে শুরু করলো, আর সেই সাথে মাটিতে আঁকা চিহ্নগুলো যেন জ্বলতে শুরু করলো।
তখনই হঠাৎ করে স্বপন কবিরাজ সামনে এগিয়ে এলো। তার চোখে তখন আর কোনো ভয় নেই, বরং এক ধরনের উন্মাদনা। সে চিৎকার করে বলল, থামুন, আপনি এটা থামাতে পারবেন না। রহিম ফকির তার দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো আমি জানি না? এই কথা শুনে স্বপন কবিরাজ থমকে গেল। রহিম ফকির আবার বলল, এই জিনটা তুমি পাঠিয়েছ, এই মেয়েটাকে তুমি ব্যবহার করতে চেয়েছিলে। চারপাশে তখন নিস্তব্ধতা নেমে এলো। সবাই স্বপন কবিরাজের দিকে তাকিয়ে রইল। সে কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ করে হেসে উঠল, একটা বিকৃত ভয়ঙ্কর হাসি। হ্যাঁ, আমি পাঠিয়েছি, তাহলে কি? এই স্বীকৃত শুনে গ্রামের লোকেরা ক্ষুব্ধ হয়ে উঠল, কিন্তু কেউ সামনে আসার সাহস পেল না। স্বপন কবিরাজ বলল, এই জিন আমার নিয়ন্ত্রণে, আপনি কিছুই করতে পারবেন না। ঠিক তখনই কালো ধোঁয়ার ভেতর থেকে সেই জিন আবার গর্জে উঠল, আমার সময় শেষ হচ্ছে। রহিম ফকির বলল, তোমার কাজ শেষ, এখন তুমি ফিরে যাবে, যার আদেশে এসেছো তারই কাছে। এই কথাটা শুনে স্বপন কবিরাজের মুখের রং বদলে গেল। সে বুঝতে পারল ব্যাপারটা তার হাতের বাইরে চলে যাচ্ছে। সে দ্রুত নিজের ঝোলা থেকে কিছু বের করে মন্ত্র পড়তে শুরু করলো। হঠাৎ করে উঠোনের চারপাশে বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। এখন সেখানে এক ভয়ঙ্কর শক্তির সংঘর্ষ শুরু হয়ে গেছে। একদিকে রহিম ফকিরের ডাকা শক্তি, অন্যদিকে স্বপন কবিরাজের নিয়ন্ত্রিত জিন। মিতালি মাঝখানে দাঁড়িয়ে কাঁপছিল, আর তার মুখ থেকে বারবার বের হচ্ছিল, থামাও, থামাও, কিন্তু কেউ থামাতে পারছিল না। সেই মুহূর্তে হঠাৎ করে আগুনটা নিভে গেল, আর চারপাশে নেমে এলো এক গভীর অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকেই শুরু হলো জিনদের আসল লড়াই। মুহূর্তের মধ্যেই চারপাশের পরিবেশ যেন বদলে গেল। বাতাস আর শুধু বাতাস নেই, সেটার ভেতরে এখন একটা চাপা গর্জন লুকিয়ে আছে, যেন অদৃশ্য কোনো শক্তি চারদিকে ঘুরে বেড়াচ্ছে, আর সেই শক্তির সংঘর্ষে বাস্তবতায় কেঁপে উঠছে। মিতালির বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ অনুভব করল তাদের শরীর ভারী হয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন বাতাসের মধ্যেই কিছু একটা আটকে আছে। অন্ধকার এতটাই ঘন হয়ে উঠেছিল যে হাত বাড়িয়ে নিজের আঙুল পর্যন্ত দেখা যাচ্ছিল না। ঠিক তখনই এক ঝলক নীলচে আলো অন্ধকার চিরে উঠল। সেই আলোটা ছিল বৃত্তের মাঝখান থেকে, যেখানে রহিম ফকির দাঁড়িয়েছিল। তার চোখ বন্ধ, ঠোঁট নড়ছে দ্রুত, মন্ত্র পড়ার গতি বেড়ে গেছে। সেই আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো, আর তার বিপরীতে উঠোনের অন্য প্রান্তে জমাট বাঁধতে লাগলো কালো ধোঁয়া, আগের চেয়েও ঘন, আগের চেয়েও ভয়ঙ্কর। হঠাৎ করে সেই ধোঁয়ার ভেতর থেকে একটা বিকৃত মুখ দেখা গেল। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মুখে হিংস্র এক বিকৃতি। সেটা কোনো মানুষের মুখ না, আবার পুরোপুরি পশুরও না, এমন এক সত্তা যার অস্তিত্বের ব্যাখ্যা নেই। সেই সত্তাটা গর্জে উঠতেই চারপাশের মাটি কেঁপে উঠল। গ্রামের কয়েকজন মানুষ ভয় পেয়ে মাটিতে বসে পড়ল, কেউ আবার দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু যেন অদৃশ্য কোনো দেয়াল তাদের আটকে রেখেছে। রহিম ফকির চোখ না খুলেই বলল, কেউ পালানোর চেষ্টা করবেন না, এখন কেউ বের হতে পারবে না। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যে সবাই থেমে গেল। ঠিক তখনই আরেকটা শব্দ শোনা গেল, একটা গভীর ভারী নিঃশ্বাসের মতো। তারপর মাটির উপর আঁকা বৃত্তের চারপাশে আগুনের মতো আলো জ্বলে উঠল, আর সেই আলো থেকে ধীরে ধীরে আরেকটা আকৃতি তৈরি হতে লাগলো। এটা ছিল রহিম ফকিরের ডাকা জিন। তার আকৃতি ছিল আগেরটার চেয়ে আলাদা। এটা যেন আলো আর ছায়ার মিশ্রণে তৈরি। চোখ দুটো স্থির, কিন্তু ভেতরে এক ভয়ঙ্কর শক্তির আভা। দুই জিন এখন মুখোমুখি। বাতাস থেমে গেছে, শব্দ থেমে গেছে, শুধু একটা চাপা কম্পন চারদিকে ছড়িয়ে আছে। হঠাৎ করে কালো ধোঁয়ার জিনটা ঝাঁপিয়ে পড়ল। তার গতিবেগ এত দ্রুত ছিল যে চোখে ধরা যাচ্ছিল না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আলো থেকে তৈরি জিনটা সামনে এগিয়ে এসে তাকে প্রতিহত করল। দুই শক্তির সংঘর্ষে এক বিকট শব্দ হলো, যেন বজ্রপাত ঠিক মাথার উপর হয়েছে। সেই শব্দে অনেকেই কান চেপে ধরল। উঠোনের মাটি ফেটে যেতে লাগলো, গাছের ডাল ভেঙে পড়ল। স্বপন কবিরাজ তখন দাঁড়িয়ে আছে একটু দূরে। তার চোখে এখন আর আগের আত্মবিশ্বাস নেই, বরং একটা অস্থিরতা। সে বুঝতে পারছে
পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে আবার মন্ত্র পড়া শুরু করলো। এবার তার কণ্ঠে একটা মরিয়া ভাব। সে চিৎকার করে বলল, তুই আমার আদেশ মানবি, তুই আমার। কিন্তু কালো জিনটা যেন আর তার কথা শুনছে না, বরং সে আরো উন্মত্ত হয়ে উঠছে। রহিম ফকির তখন চোখ খুলল। তার চোখে একটা অদ্ভুত দীপ্তি, যেন সে এখন পুরোপুরি অন্য এক অবস্থায় আছে। সে ধীরে ধীরে হাত উঠিয়ে বলল, তুমি ভুল করেছ। জিনকে কেউ পুরোপুরি নিজের করে নিতে পারে না। তার কথা শেষ হতেই আলোয়ের জিনটা শক্তি বাড়িয়ে দিল। এবার সে আক্রমণ করল, সরাসরি কালো জিনের দিকে। দুই শক্তির মধ্যে লড়াইটা এখন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তারা একে অপরকে আঘাত করছে, আর সেই আঘাতের প্রতিটা ধাক্কায় চারপাশের বাস্তবতা কেঁপে উঠছে। মিতালি তখন মাঝখানে দাঁড়িয়ে কাঁপছে। তার শরীরটা যেন দুই শক্তির টানাপোড়েনে ছিঁড়ে যাচ্ছে। সে চিৎকার করে উঠল, আমি পারছি না, আমাকে বাঁচাও। তার কণ্ঠে ছিল অসহ্য যন্ত্রণা। রহিম ফকির দ্রুত তার দিকে তাকিয়ে কিছু মন্ত্র পড়ল, আর তার চারপাশে একটা হালকা আলো তৈরি হলো, যেন তাকে সাময়িকভাবে সুরক্ষিত করা হয়েছে। কিন্তু লড়াই থামছে না, বরং এখন সেটা আরো তীব্র হয়ে উঠেছে। কালো জিনটা হঠাৎ করে ঘুরে গিয়ে মিতালির দিকে এগিয়ে আসতে চাইল, কিন্তু আলোয়ের জিনটা তাকে আটকে দিল। তখনই স্বপন কবিরাজ হঠাৎ করে নিজের হাতে একটা ধারালো ছুরি বের করল। তার চোখে তখন উন্মাদনা চরমে। সে চিৎকার করে বলল, যদিও বাঁচে তাহলে আমি শেষ। আর সেই বলে সে মিতালির দিকে এগিয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই চিৎকার করে উঠল, কিন্তু কেউ তাকে থামাতে পারল না। ঠিক যখন সে মিতালির খুব কাছে পৌঁছে গেছে, তখনই হঠাৎ করে একটা অদৃশ্য শক্তি তাকে ছিটকে ফেলে দিল। সে মাটিতে পড়ে গেল, আর তার হাত থেকে ছুরিটা দূরে ছিটকে গেল। রহিম ফকির গম্ভীর গলায় বলল, এখনো সময় আছে, থামো। কিন্তু স্বপন কবিরাজ তখন আর শুনতে পাচ্ছে না। সে উঠে দাঁড়িয়ে আবার মন্ত্র পড়তে শুরু করলো। এবার তার কণ্ঠে ভয় আর ক্রোধ মিশে গেছে। ঠিক তখনই কালো জিনটা হঠাৎ করে থেমে গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর তার চোখ গিয়ে পড়ল স্বপন কবিরাজের দিকে। কয়েক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল। তারপর সেই জিনটা এমন এক হাসি দিল যা শুনে রক্ত হিম হয়ে যায়। সে ধীরে ধীরে বলল, তুমি আমাকে বেঁধে রাখতে চেয়েছিলে। স্বপন কবিরাজ পিছিয়ে যেতে লাগলো। তার মুখে এখন স্পষ্ট ভয়। সে কাঁপা গলায় বলল, না, আমি তোকে আদেশ দিয়েছিলাম। জিনটা আর কিছু বলল না। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। আর সেই মুহূর্তে সবাই বুঝতে পারল লড়াইটা এখন অন্যদিকে মোড় নিতে যাচ্ছে, কারণ এখন শিকার বদলে গেছে। উঠোনের বাতাস যেন হঠাৎ আরো ভারী হয়ে উঠল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। কালো জিনটা ধীরে ধীরে স্বপন কবিরাজের দিকে এগিয়ে যাচ্ছে। তার প্রতিটি পদক্ষেপ যেন মাটির গভীরে আঘাত করছে। স্বপন কবিরাজ পিছিয়ে যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেল। তার চোখে এখন শুধু আতঙ্ক। যে আতঙ্ক সে এতদিন অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, আজ সেই ভয় তাকে গ্রাস করেছে। সে কাঁপা গলায় বলতে লাগলো, না না, আমি তোকে আদেশ দিয়েছিলাম, আমি তোর মালিক। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই জিনটা থেমে গেল। কয়েক মুহূর্তের জন্য সে একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। তার চোখের আগুন যেন আরো প্রজ্বলিত হলো। তারপর ধীরে, খুব ধীরে সে বলল, মালিক। শব্দটা উচ্চারণের ভেতরে এমন এক তাচ্ছিল্য ছিল যে শুনেই গা শিউড়ে ওঠে। মানুষ কখনো জিনের মালিক হয় না। মানুষ শুধু ভুল করে, আর সেই ভুলের মূল্য দেয়। এই কথা বলার সাথে সাথে চারপাশের বাতাসে এক অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ল। স্বপন কবিরাজ হঠাৎ করে উঠে দাঁড়িয়ে আবার মন্ত্র পড়তে শুরু করলো। কিন্তু এবার তার কণ্ঠে কোনো শক্তি নেই, বরং সেটা ছিল ভাঙা, অসহায়। সে তার ঝোলা থেকে কিছু ছুঁড়ে দিল জিনের দিকে, কিন্তু সেগুলো বাতাসেই থেমে গেল, যেন কোনো অদৃশ্য দেয়ালে আটকে গেছে। রহিম ফকির তখন সামনে এগিয়ে এলো। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। এটাই চালান জিনের বিচার। যাকে দিয়ে অন্যায় করানো হয়, সে এক সময় ফিরে আসে তার হিসাব নিতে। স্বপন কবিরাজ চিৎকার করে বলল, তুমি এটা থামাও, তুমি পারো। রহিম ফকির মাথা নেড়ে বলল, এটা আর আমার হাতে নেই। তুমি নিজেই তোমার বিচার ডেকে এনেছ।
সেই মুহূর্তে কালো জিনটা হঠাৎ করে হাত তুলল। তার চারপাশে কালো ধোঁয়া ঘূর্ণির মতো ঘুরতে লাগলো। তারপর সে দ্রুত এগিয়ে এসে স্বপন কবিরাজের সামনে দাঁড়ালো। কয়েক সেকেন্ড নিঃশব্দ, স্থির। তারপর হঠাৎ করে এক বিকট চিৎকার শোনা গেল। কেউ ঠিক বুঝতে পারল না কি ঘটল, শুধু দেখা গেল স্বপন কবিরাজ মাটিতে পড়ে গেছে, আর তার শরীরটা কাঁপছে অস্বাভাবিকভাবে। তার মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরোচ্ছে, যেন কেউ তার ভেতর থেকে কথা বলছে। গ্রামের মানুষরা ভয় পেয়ে পিছিয়ে গেল, কেউ কেউ চোখ বন্ধ করে ফেলল। সেই সময় রহিম ফকির দ্রুত মন্ত্র পড়া শুরু করল। আলোয়ের জিনটা আবার সামনে এগিয়ে এলো। সে কালো জিনের দিকে তাকিয়ে এক ধরনের সংকেত দিল। দুই জিন আবার মুখোমুখি দাঁড়ালো, কিন্তু এবার তাদের মধ্যে আগের মতো হিংস্রতা নেই, বরং একটা অদ্ভুত ভারসাম্য, যেন লড়াই শেষের দিকে। মিতালি তখন ধীরে ধীরে মাটিতে বসে পড়েছে। তার শ্বাস প্রশ্বাস ধীরে আসছে, আর তার চোখের সেই অস্বাভাবিক সাদা রং ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। রহিম ফকির তার কাছে গিয়ে মাটিতে হাত রেখে কিছু পড়ল, আর মিতালির চারপাশে একটা হালকা উষ্ণতা ছড়িয়ে পড়ল। মেয়েটা কেঁপে উঠে চোখ বন্ধ করল। এবার তার মুখে যন্ত্রণা নেই, বরং ক্লান্তি। এদিকে স্বপন কবিরাজের শরীরটা হঠাৎ স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য মনে হলো সবকিছু থেমে গেছে। তারপর তার শরীর থেকে ধীরে ধীরে একটা কালো ছায়া বের হতে লাগলো, যেন তার ভেতর থেকে কিছু টেনে বের করা হচ্ছে। সেই ছায়াটা উঠতে উঠতে বাতাসে মিলিয়ে গেল। কালো জিনটা তখন পেছনে সরে দাঁড়ালো। তার চোখে আর আগের সেই উন্মত্ততা নেই, বরং এক ধরনের শীতল নির্লিপ্ততা। সে রহিম ফকিরের দিকে তাকালো। কয়েক মুহূর্তের জন্য দুজনের মধ্যে নীরব এক যোগাযোগ হলো, যেন কোনো অদৃশ্য ভাষায় তারা কিছু বুঝে নিল। তারপর ধীরে ধীরে কালো জিনটা পেছনে সরে গিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে যেতে শুরু করলো। আলোয়ের জিনটাও তার বিপরীত দিকে সরে গেল, আর কয়েক মুহূর্তের মধ্যেই সেও অদৃশ্য হয়ে গেল। উঠোনে তখন শুধু নিস্তব্ধতা। বাতাস ধীরে ধীরে স্বাভাবিক হলো, আর আকাশে দূরে কোথাও মেঘ সরে গিয়ে এক ফালি চাঁদের আলো দেখা গেল, যেন সবকিছু শেষ। গ্রামের লোকেরা ধীরে ধীরে এগিয়ে এলো। কেউ কথা বলছে না, সবাই শুধু তাকিয়ে আছে। স্বপন কবিরাজ মাটিতে পড়ে আছে, নিস্তেজ। তার মুখে আর সেই ভয়ঙ্কর ভাব নেই, বরং এক অদ্ভুত শান্তি। কেউ বুঝতে পারছে না সে বেঁচে আছে কিনা। রহিম ফকির ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে চারপাশে তাকিয়ে বলল, সব শেষ হয়নি, এখনো এক শেষ হিসাব বাকি আছে। তার এই কথায় আবার সবার মধ্যে একটা শীতল স্রোত বয়ে গেল, কারণ সবাই ভাবছিল সবকিছু তো শেষ হয়ে গেছে, তাহলে এখনো কি বাকি। উঠোনে তখন এমন এক নীরবতা নেমে এসেছে, যেখানে মানুষের শ্বাস নেওয়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। কেউ সাহস করে কথা বলছে না, শুধু দূরে কোথাও একটা প্যাঁচার ডাক ভেসে আসছে, যা পুরো পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। রহিম ফকির ধীরে ধীরে স্বপন কবিরাজের নিথর শরীরটার কাছে এগিয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, যেন কিছু অনুভব করার চেষ্টা করছে। তারপর নিচু হয়ে তার বুকের ওপর হাত রাখল। কয়েক সেকেন্ড পর সে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নিল। গ্রামের লোকেরা অপেক্ষা করছে, কেউ জানতে চায় সে বেঁচে আছে কিনা, কেউ আবার ভয়ে জানতে চায় না। হঠাৎ রহিম ফকির চোখ খুলে বলল, ও বেঁচে আছে, কিন্তু আগের মতো না। এই কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকালো। মানে? একজন ধীরে জিজ্ঞেস করল। রহিম ফকির ধীরে উঠে দাঁড়িয়ে বলল, তার ভেতরের যা কিছু অন্ধকার ছিল সেটা আজ তাকে ছেড়ে গেছে, কিন্তু তার মূল্য সে দিয়েছে। ঠিক তখনই স্বপন কবিরাজের শরীরটা হালকা কেঁপে উঠল। সবাই চমকে পিছিয়ে গেল। তার চোখ ধীরে ধীরে খুলল, কিন্তু সেই চোখ আর আগের মতো না। সেখানে নেই কোনো অহংকার, নেই কোনো চতুরতা, শুধু এক ধরনের ফাঁকা দৃষ্টি, যেন সে সবকিছু ভুলে গেছে। সে চারপাশে তাকালো, যেন কিছুই চিনতে পারছে না। কাঁপা গলায় সে বলল, আমি আমি কোথায়? তার কণ্ঠে এমন এক অসহায়তা ছিল যা আগে কখনো কেউ তার মধ্যে দেখেনি। গ্রামের মানুষরা হতবাক হয়ে গেল। যে মানুষটা এতদিন সবাইকে ভয় দেখিয়েছে, সে আজ একটা ভীত শিশুর মতো আচরণ করছে। রহিম ফকির শান্ত গলায় বলল, তোমার বিচার হয়ে গেছে। স্বপন কবিরাজ কিছুই বুঝতে পারল না। সে শুধু মাটির দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে ধীরে ধীরে পানি পড়তে লাগলো। এদিকে মিতালি ধীরে ধীরে উঠে বসেছে।
তার মা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মেয়েটা দুর্বল, কিন্তু এখন তার চোখ স্বাভাবিক, সেখানে আর কোনো অশুভ ছায়া নেই। সে ধীরে বলল, মা, সব শেষ। তার মা কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। গ্রামবাসীদের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ছড়িয়ে পড়ল, কিন্তু সেই স্বস্তির মাঝেও একটা ভয় রয়ে গেল। আজ তারা এমন কিছু দেখেছে যা তারা কখনো ভুলতে পারবে না। রহিম ফকির উঠোনের মাঝখানে দাঁড়িয়ে চারপাশে তাকালো। তার চোখে এখন ক্লান্তি, কিন্তু সেই সাথে এক ধরনের শান্তি। সে বলল, মনে রাখবেন, অন্ধকার কখনো নিজের থেকে আসে না, কেউ তাকে ডেকে আনে। আর যখন সে আসে, তখন শুধু শিকারকে নয়, ডাক নেওয়াকেও ছাড়ে না। তার কথাগুলো সবাই নিঃশব্দে শুনল। তারপর ধীরে ধীরে মানুষজন সরে যেতে শুরু করলো। কেউ কথা বলছে না, সবাই নিজেদের মতো করে ভাবছে আজকের রাতের কথা। স্বপন কবিরাজকে কয়েকজন মিলে তুলে নিয়ে গেল। সে কোনো প্রতিরোধ করল না, শুধু নির্বাক দৃষ্টিতে চারপাশে তাকিয়ে রইল। তার জীবনের সব কিছু যেন এই এক রাতে বদলে গেছে। মিতালিকে ঘরে নিয়ে যাওয়া হলো। সে গভীর ঘুমে তলিয়ে গেল, একটা শান্ত স্বাভাবিক ঘুম যা সে অনেক দিন পায়নি। রহিম ফকির একা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। আকাশের দিকে তাকিয়ে সে ধীরে বলল, হিসেব মিটেছে। তারপর সে তার ঝোলা কাঁধে তুলে নিল, আর কোনো দিকে না তাকিয়ে হেঁটে চলে গেল অন্ধকারের দিকে। কেউ তাকে থামালো না, কেউ তাকে ডাকলো না, যেন সেই গল্পের একটা অংশ ছিল যে এসেছিল শুধু কাজ শেষ করতে। কয়েকদিন পর গ্রামটা আবার স্বাভাবিক হয়ে উঠল। মানুষজন আবার তাদের দৈনন্দিন কাজে ফিরে গেল। কিন্তু একটা জিনিস বদলে গেছে, স্বপন কবিরাজ আর আগের মতো নেই। সে এখন একদম চুপচাপ থাকে, কারোর সাথে তেমন কথা বলে না, আর কোনো তাবিজ কবজ বা চিকিৎসার কাজও করে না। কেউ বলে সে সবকিছু ভুলে গেছে, কেউ বলে সে সব মনে রেখেছে, কিন্তু সেই ভয় তাকে ভেঙে দিয়েছে। আর মিতালি, সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। মাঝে মাঝে সে চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে, যেন কিছু মনে করার চেষ্টা করছে, কিন্তু ঠিক কি সেটা সে নিজেও জানে না। শুধু মাঝে মাঝে তার চোখে এক ঝলক ভয় দেখা যায়। আর চন্দ্রপুর গ্রামের মানুষ, তারা এখনো রাতে হঠাৎ কোনো অদ্ভুত শব্দ শুনলে দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ তারা জানে সব জিন চলে যায় না, কিছু গল্প রয়ে যায়, কিছু ছায়া রয়ে যায়, আর কিছু বিচার চিরকাল অসম্পূর্ণ থেকে যায়। আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে। এই ঘটনাটি অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে পাওয়া সত্য ঘটনা। চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক। অ্যাম্বুলেন্স চালানোর এই পেশায় লজিক বা আবেগ দিয়ে চললে চলে না। রাতবিরাতের হাইওয়েগুলোতে এমন সব ঘটনা ঘটে যা সাধারণ মানুষ শুনলে ভাববে আজগুবি গল্প। আমি প্রায় 12 বছর ধরে এই লাইনে আছি। কত ধরনের অ্যাক্সিডেন্ট, কত রকম লাশ যে পেছনের কেবিনে নিয়ে ছুটেছি তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আজ থেকে বছর চারেক আগে সেই ঝড় বৃষ্টির রাতের ঘটনাটা আমার ভেতরের 12 বছর পুরনো পেশাদার চালকটাকে এক লহমায় নাড়িয়ে দিয়ে গেছে। সেদিন রাত তখন আনুমানিক 2টো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমি হাসপাতালের এমার্জেন্সির পার্কিংয়ে স্টিয়ারিং হুইলে মাথা দিয়ে একটু চোখ বুজেছিলাম। হঠাৎ ডিউটি অফিসারের জরুরি তলব। সাভার হাইওয়ের ওদিকে একটা মারাত্মক ট্রাক কার কোলাইশন হয়েছে। একজন রুগীকে আশঙ্কাজনক অবস্থায় তুলে আনতে হবে। আমার সাথে পেছনের কেবিনে গেলেন হাসপাতালের নতুন ইন্টার্ন ডাক্তার সাব্বির সাহেব। ছেলেটা একদম নতুন, এই প্রথম তার নাইট ডিউটি। আমরা যখন স্পটে পৌঁছলাম তখন দুর্ঘটনা কবলিত গাড়িটা দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে আছে। পুলিশ অলরেডি লাশগুলোকে সরিয়ে নিয়েছে। শুধু একজন যাত্রীকে মারাত্মক আহত অবস্থায় স্ট্রেচারে করে আমাদের অ্যাম্বুলেন্সের পেছনে তোলা হলো। তার পুরো শরীর একটা সাদা চাদরের ঢাকা, শুধু ডান হাতটা চাদরের বাইরে বের হয়ে ঝুলছিল। আমি আর দেরি না করে ইগনিশন অন করলাম। সাইরেনটা বন্ধ রাখলাম, কারণ এই নিঝুম রাতে ফাঁকা হাইওয়েতে সাইরেনের কোনো প্রয়োজন নেই। পেছনের কেবিনে সাব্বির সাহেব রুগীর পালস আর স্যাচুরেশন চেক করতে ব্যস্ত হয়ে পড়লেন। গাড়ি সাভার পেরিয়ে গাবতলির দিকে এগোচ্ছিল। বাইরে বৃষ্টির জোর আরও বেড়েছে। সামনের উইন্ডশিল্ড ওয়াইপার দুটো সর্বোচ্চ গতিতে চালিয়েও সামনের রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না। হঠাৎ খেয়াল করলাম জিপিএস নেভিগেটরটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে।
ম্যাপটা এক নাগাড়ে কাঁপছে। আমি প্রতিদিন এই রাস্তায় গাড়ি চালাই, প্রতিটা মোড় আমার মুখস্থ, কিন্তু একটু পরেই আবিষ্কার করলাম আমি হাইওয়ে ছেড়ে সম্পূর্ণ অচেনা পিচ ঢালা একটা সরু রাস্তায় ঢুকে পড়েছি। রাস্তার দুপাশে কোনো ল্যাম্পপোস্ট নেই, শুধু বিশাল বিশাল কিছু পুরনো কড়ই গাছ দাঁড়িয়ে আছে। আমার খটকা লাগলো, আমি এত পুরনো ড্রাইভার হয়ে ভুল রুটে কিভাবে ঢুকলাম। ঠিক তখনই আমার পেছনের কেবিনের কাচের ছোট্ট স্লাইডিং জানলাটায় কেউ টোকা দিল। তাকিয়ে দেখি সাব্বির সাহেব। ওর মুখটা পেছনের টিমটিমে টিউবলাইটের আলোতেও ধবধবে সাদা দেখাচ্ছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি কাজটা সামান্য ফাঁক করে কাঁপানো গলায় বললেন, মিরাজ ভাই, গাড়িটা একটু থামানো যাবে? একটু প্রবলেম হচ্ছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে স্যার? এই ঝড় বৃষ্টিতে মাঝ রাস্তায় গাড়ি থামানো যাবে না, রুট অলরেডি ভুল হয়েছে, মেইন রোডে উঠতে হবে। সাব্বির সাহেব আমার কথার কোনো উত্তর দিলেন না। তিনি ওনার পকেট থেকে ফোনটা বের করে ওখানেই বসা আমার ফোনে একটা টেক্সট পাঠালেন। ওর হাত এতটাই কাঁপছিল যে ফোনটা ওনার হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। আমি স্টিয়ারিং এক হাতে ধরে অন্য হাতে ফোনটা অন করলাম। টেক্সটে লেখা, মিরাজ ভাই, গাড়ি থামাবেন না, স্পিড বাড়ান। পেছনের এই লোকটার কোনো পালস নেই, বিপিও 0, কিন্তু সবচেয়ে বড় অ্যাবনর্ম্যালিটি হচ্ছে ওর গায়ের তাপমাত্রা মাইনাসে নেমে গেছে। ওর হাতটা টাচ করতে গিয়ে আমার মনে হলো ওটা কোনো মানুষের হাত না, যেন বরফ হয়ে যাওয়া মাংসের একটা তাল। আর ওর চাদরের নিচ থেকে তীব্র একটা কর্পূরের গন্ধ আসছে। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি পেছনের লুকিং গ্লাসে তাকালাম। চাদর ঢাকা শরীরটা নিথর পড়ে আছে, কিন্তু বাতাসের ঝাপটায় চাদরের কোণাটা একটু সরতেই দেখলাম রুগীর সেই ঝুলতে থাকা ডান হাতটার আঙুলগুলো কেমন যেন অস্বাভাবিক লম্বা, আর ওগুলো কোনো হাড় ছাড়াই মাংসের দলার মতো ঝুলে আছে। আমি এক লহমায় অ্যাক্সেলারেটরে চাপ দিলাম। গাড়ি 80-90 স্পিডে ছুটতে লাগলো, কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না। দুপাশের সেই কুচকুচে কালো গাছগুলো এক নাগারে পেছনের দিকে ছুটে চলেছে। গাড়ির এসির ভেন্ট থেকে হঠাৎ করে খুব কড়া ঝাঝালো পোরপুরের গন্ধ বের হতে শুরু করলো। পুরো অ্যাম্বুলেন্সের ভেতরের তাপমাত্রা হঠাৎ করেই মাইনাসে নেমে গেল। আমার নিজের মুখ দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের হেডলাইটের তীব্র আলোয় সামনের রাস্তায় যা দেখলাম তাতে আমার হাত পা জমে পাথর হয়ে গেল। রাস্তার ঠিক মাঝখানে পিচ ঢালা পথের বুক ফুঁড়ে একটা বিশাল প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে। একটা চলন্ত হাইওয়ে বা পিচ রাস্তার মাঝখানে অমন গাছ থাকা অসম্ভব, অবাস্তব। আমি শেষ মুহূর্তে এসে সর্বশক্তি দিয়ে ব্রেকে চাপ দিলাম। টায়ারের তীব্র ঘর্ষণের শব্দ হলো, ক্যাচ! গাড়িটা ঠিক গাছের গুড়ি থেকে মাত্র 2 ইঞ্চি দূরত্বে এসে একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ইঞ্জিন বন্ধ হয়ে গেল। হেডলাইটের আলোয় দেখলাম সামনের গাছটা কুয়াশার মতো ঘোয়াটে। ওটার কোনো বাস্তব অস্তিত্ব যেন নেই, অথচ ওটা রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। পেছনের কেবিনে হঠাৎ একটা খসখসে শব্দ হলো। সাব্বির সাহেব আতঙ্কে একটা মৃদু গোঙানি দিয়ে কেবিনের মেঝেতে বসে পড়লেন। আমি পেছনের গ্লাসে তাকিয়ে দেখলাম রোগীর সেই সাদা চাদরটা আপনা আপনি ইঞ্চি ইঞ্চি করে নিচের দিকে খসে পড়ছে। ওটার নিচ থেকে কোনো চেহারা বের হচ্ছে না, শুধু একটা কুচকুচে কালো ধোঁয়াটে অবয়ব আস্তে আস্তে উঠে বসছে। অ্যাম্বুলেন্সের চারপাশের জানলার কাঁচগুলোতে অদৃশ্য কিছু হাতের নখ দিয়ে আঁচড় কাটার শব্দ হতে লাগলো। স্ক্র্যাচ স্ক্র্যাচ! পুরো গাড়িটা হঠাৎ করে দুলতে শুরু করলো, যেন বাইরে কোনো প্রবল ভূমিকম্প হচ্ছে। সাব্বির সাহেব চোখ বন্ধ করে কাঁপছিলেন, আর আমার হাত তখন চাবির ইগনিশনে জমে গেছে। গাড়ি স্টার্ট নেওয়ার কোনো লক্ষণই নেই। ঠিক সেই চরম শ্বাসরুদ্ধকর মুহূর্তে যখন মনে হচ্ছিল গাড়ির কাঁচগুলো ভেঙে ওই অশুভ অন্ধকার আমাদের গ্রাস করে নেবে, তখনই বহু দূর থেকে একটা শব্দ ভেসে এলো। কাছের কোনো এক গ্রামের মসজিদ থেকে মাইকে ভেসে এলো ফজরের আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের প্রথম সুরটা বাতাসে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই যেন এক জাদুকরি ফুঁয়ে পুরো দৃশ্যপট বদলে গেল।
আমার চোখের সামনে সেই রাস্তার মাঝখানের বিশাল বটগাছটা এক পলকে বাতাসে মিলিয়ে গেল। সামনের রাস্তাটা আবার সেই চিরচেনা আমিনবাজারের চওড়া হাইওয়েকে রূপ নিল। চারপাশের সেই তীব্র কর্পূরের গন্ধ আর হাড় কাঁপানো ঠান্ডা এক লহমায় উধাও হয়ে গেল। অ্যাম্বুলেন্সের ভেতরের লাইটগুলো আবার স্বাভাবিকভাবে জ্বলে উঠল। আমি হড়বড় করে গাড়ি থেকে নেমে পেছনের কেবিনের দরজাটা খুললাম। সাব্বির সাহেব তখনও মেঝেতে বসে হাঁপাচ্ছেন, আর স্ট্রেচারের উপর রোগীটি ঠিক যেভাবে শোয়ানো ছিল, ধবধবে সাদা চাদরে ঢাকা, হুবহু সেভাবেই নিথর পড়ে আছে। ওর হাতটা ওভাবেই চাদরের বাইরে ঝুলছে, তবে এখন ওটা একটা সাধারণ মানুষের মতোই স্বাভাবিক। সকালের হালকা আলো ফুটতে শুরু করেছে। আমি আর সাব্বির সাহেব কেউ কোনো কথা বললাম না, কোনো অতিপ্রাকৃত ব্যাখ্যা খোঁজার চেষ্টাও করলাম না। আমি নিঃশব্দে চালকের সিটে ফিরে এসে গাড়ি স্টার্ট দিলাম। আজানের শেষ ধ্বনিটা তখনও ভোরের বাতাসে ভাসছিল, আর আমরা হাসপাতালের চেনা গেটের দিকে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিলাম। মিরাজ খন্দকার নামক এক অ্যাম্বুলেন্স চালকের থেকে শোনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের মাঝে যেই ঘটনা নিয়ে হাজির হয়েছি, এই ঘটনাটি শুনলে আপনার শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠবে। ঘটনাটি যখন পড়ছিলাম, বিশ্বাস করুন প্রতিটা ধাপে অদ্ভুত একটা অনুভূতি সৃষ্টি হয়েছিল। আশা করি এই ঘটনাটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে, তাই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। তো চলুন শুরু করা যাক ঘটনাটি। মেঘলা আর রায়হান 5 বছরের প্রেমের পর পরিবারের অমতে বিয়ে করেছিল। দুজনেই ভেবেছিল ভালোবাসা থাকলে সব বাধা একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু তারা জানতো না তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ নয়, বরং মানুষের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার। বিয়ের পর রায়হান মেঘলাকে নিয়ে পুরনো গ্রামের বাড়িতে উঠল। বাড়িটা ছিল বিশাল কিন্তু অদ্ভুত নীরব। বাড়ির চারদিকে পুরনো বটগাছ, শুকনো কুয়ো আর ভাঙা দালান। প্রথম দিন থেকেই মেঘলার শাশুড়ি তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখত। শ্বশুর খুব কম কথা বলতো, আর ননদ তানিয়া সবসময় রহস্যময় হাসি হাসত। কয়েকদিন পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে ঘুমের মধ্যে মেঘলার মনে হতো কেউ তার কানের কাছে খুব ধীরে ধীরে বলছে, এই বাড়ি ছেড়ে চলে যা, না হলে তুই মরবি। সে চমকে উঠে দেখে রায়হান গভীর ঘুমে। একদিন ভোরে উঠে দেখে তার লম্বা চুলের একগুচ্ছ কাটা অবস্থায় বিছানার পাশে পড়ে আছে, অথচ সে কখনো চুল কাটেনি। এরপর থেকে প্রতি রাত 3টে দরজায় 3 বার টোকা পড়তে লাগলো। ঠক ঠক ঠক। দরজা খুললে কেউ নেই। এক রাতে জানালার কাছে সে নিজের মুখ দেখল, কিন্তু কাঁচের ভেতরের মুখটা হাসছিল আর বাস্তবে সে কাঁদছিল। মেঘলা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ল। শরীর শুকিয়ে যেতে লাগল, চোখের নিচে কালো দাগ। ডাক্তার কোনো রোগ খুঁজে পেল না। একদিন রান্নাঘরে পানি আনতে গিয়ে সে শুনল শাশুড়ি, শ্বশুর আর তানিয়া নিচু গলায় কথা বলছে। আর 7 রাত, তারপর ও নিজেই পাগল হয়ে যাবে। সব প্রস্তুতি হয়ে গেছে? হ্যাঁ, ওর ছবি, চুল আর কাপড় সব দিয়ে কাজ শেষ। মেঘলার বুক কেঁপে উঠল। সেই রাতেই সে লুকিয়ে তানিয়ার ঘরে ঢুকল। খাটের নিচে একটা কালো কাপড়ে মোড়ানো বাক্স। বাক্স খুলতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ভেতরে তার ছবি, ছবির চোখে লাল সুই গাঁথা, চুল পেঁচিয়ে বাঁধা, কালো সুতা আর ছোট্ট একটা পুতুল। পুতুলটার গলায় তার নিজের বিয়ের হার। হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস। ওটা ধরেছিস কেন? মেঘলা ঘুরে দাঁড়াতেই দেখল তানিয়া দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অস্বাভাবিক কালো, ঠোঁটির কোণ কানের দিকে টানা এক বিকৃত হাসি। সে ফিসফিস করে বলল, এখন ওরা তোকে দেখতে পাবে। ঠিক তখনই ঘরের সব আলো নিভে গেল। চারদিক থেকে ভেসে এলো অসংখ্য কণ্ঠস্বর, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। মেঘলা দৌড়ে নিজের ঘরে ফিরে এলো। পরদিন সব কথা রায়হানকে বলল, কিন্তু রায়হান যেন অন্য মানুষ হয়ে গেছে।
সে চিৎকার করে বলল, আমার মা বাবার নামে একটা কথাও বলবি না। মেঘলা বুঝল শুধু সে নয়, রায়হানও যেন কোনো অদৃশ্য অন্ধকারের প্রভাবে বদলে যাচ্ছে। এরপর শুরু হলো আরও ভয়ঙ্কর ঘটনা। রাত হলেই রান্নাঘরে থালা বাসন নিজে থেকেই পড়ে ভেঙে যায়। ছাদের উপর ভারী পায়ের শব্দ। আয়নায় এক অচেনা বৃদ্ধা মহিলাকে দেখা যায়। এক রাতে ঘুম ভেঙে মেঘলা দেখল বিছানার চারপাশে 4টি কালো ছায়া দাঁড়িয়ে। তাদের কোনো মুখ নেই, শুধু জ্বলন্ত লাল চোখ। তারা একসঙ্গে বলল, তোর জায়গা এখানে নয়। পরদিন সকালে তার গলায় কালো আঙ্গুলের দাগ। দিন যত যেতে লাগল, বাড়িটা তত অস্বাভাবিক হয়ে উঠল। রায়হান মাঝরাতে নিজের শরীরে আঁচড় কাটত। শ্বশুর উঠোনে দাঁড়িয়ে অদৃশ্য কারোর সঙ্গে কথা বলতো। শাশুড়ি গভীর রাতে কালো কাপড় পরে বাড়ির পেছনের বটগাছের নিচে মোমবাতি জ্বালিয়ে বসে থাকত। এক অমাবস্যার রাতে মেঘলা সাহস করে তাদের অনুসরণ করল। বটগাছের নিচে কালো কাপড় বিছানো, মাঝখানে একটি মানুষের খুলি, চারদিকে জ্বলছে কালো মোমবাতি। শাশুড়ি, শ্বশুর আর তানিয়া অজানা ভাষায় মন্ত্রের মতো কিছু বলতে লাগল। হঠাৎ খুলিটির চোখের গর্তে আগুন জ্বলে উঠল। মাটি কাঁপতে শুরু করল। বটগাছের ডাল থেকে যেন অসংখ্য কালো ছায়া নেমে আসছে। ঠিক তখনই বিকট এক চিৎকারে চারদিক কেঁপে উঠল। মেঘলা দৌড়ে বাড়ির দিকে ফিরে এলো, কিন্তু ঘরে ঢুকেই সে জমে গেল। রায়হান বিছানায় বসে আছে, মাথা নিচু। ধীরে ধীরে মুখ তুলতেই দেখা গেল তার চোখ সম্পূর্ণ কালো। সে অস্বাভাবিক হাসি দিয়ে বলল, এখন আর পালিয়ে লাভ নেই। ঠিক তখন পুরো বাড়ির দরজা জানালা একসঙ্গে বন্ধ হয়ে গেল। সব আয়নায় একসঙ্গে ভেসে উঠল এক বিকৃত মুখের নারীর ছায়া। তার চোখ থেকে কালো রক্ত ঝরছে। সে ধীরে ধীরে আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে দিল। মেঘলা চিৎকার করে উঠল। পরদিন সকালে প্রতিবেশীরা বাড়ির সামনে এসে দেখল সব দরজা খোলা, কিন্তু ঘরের ভেতরে কেউ নেই। শুধু ড্রয়িং রুমের দেয়ালে কালো ছাই দিয়ে লেখা, যে ঘৃণা আর অন্ধকারকে ডেকে আনে, শেষ পর্যন্ত সেই অন্ধকারই তাকে গ্রাস করে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।